উমামা ফাতেমাকে আমরা চিনি, যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন সমন্বয়ক ছিলেন উমামা ফাতেমা। তিনি গতকাল ভীষণ আলোচনায় আসলেন তার একটা ফেসবুক লাইভ নিয়ে। সেই ফেসবুক লাইভকে মোটামুটি বলাই যায় এটা একটা বোমা ফাটানো হয়েছে, বেশ বড়সড় একটা বোমা, এবং এই বোমার প্রভাব কতটুকু হবে, কি হবে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এখানে একটু জানিয়ে রাখা ভালো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উনি মুখপাত্র ছিলেন একটা সময়। তিনি বেশ দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার একটা লাইভ করেছেন। খানিকটা শুনেছি, এখনো শোনা শেষ হয়নি। আমি আবারও শুনে এর মধ্যেও যদি আরও গুরুত্বপূর্ণ কিছু পাই সেটা নিয়ে কথা বলবো। কিন্তু প্রথম আলো তার এই লাইভ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টের অংশগুলো থেকে কিছু কথা বলতে চাই। এবং অবিশ্বাস্যভাবেই অনেকের কাছে মনে হতে পারে, মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে ছাত্র উপদেষ্টারা এই যাবতীয় অনিয়মের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন এবং তাদের প্রশ্রয়ই ঘটনাটা ঘটেছে এটা মনে হতে পারে। ঠিক সরাসরিভাবে বলেছেন তা না, তিনি কি বলেছেন আমি তারপর সেটার একটা ইন্টারপ্রিটেশন হাজির করতে চাই। উমামা বলছেন যে জুলাই একটা অনেক বড় অভিজ্ঞতা ছিল। মুখপাত্র হওয়ার পর প্রথম তিনি আবিষ্কার করেন নানান কিছু করছে, ওনার মাথায় আসেই নাই যে এটা নিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, এটাকে মানি মেকিং মেশিনে কেন পরিণত করতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন, খুবই রেগুলার বেসিসে হয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুবই কমন, খুবই রেগুলার বেসিসে হয়েছে। সো এটা ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক ছিল। তিনি বলেছেন গণঅভ্যুত্থানের পরপরই এই ঘটনা শুরু হয়ে গেছে। তার বক্তব্য ছিল 5 আগস্টের পরদিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে নাকি দখল করছে। আমি অবাক হয়ে যাই, শেষ পর্যন্ত সমন্বয়ক পরিচয় দিতে চাচ্ছিল না, তারা এখন সমন্বয়ক হওয়ার জন্য পাগল হয়ে আছে। এই জায়গাটা খেয়াল করি। আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি। তারপর তিনি ওই কথাগুলো বলছেন, রক্ষী বাহিনীর সাথে উনি তুলনা করছেন। সেই তুলনা বা এই সমন্বয়ক না হোক, ছাত্রদেরকে জেনারেলি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, মাও যখন তার কালচারাল রেভলিউশন শুরু করেন উনি আসলে এর মাধ্যমে, এটার মুখোশ এটা ছিল, এর মাধ্যমে উনি আসলে দলে কোণঠাসা হয়ে পড়ছিলেন। তাই তিনি তার অবস্থান সুসংহত করা এবং যারা তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছিল তাদেরকে সাইজ করার জন্য এটা শুরু করেন এবং রেড গার্ড নামে অনেক তরুণকে মাঠে নামিয়ে দেয়। তারা একটা এনার্কি তৈরি করে, যাকে ইচ্ছা তাকে চেক করা, যার বাসায় ইচ্ছা ঢোকা, সেখানে তাদের সেই ফিউডাল সময়ের কিছু পাওয়া যায় কিনা, তাদের বিপ্লবের সাথে কাউন্টার রেভলিউশনারি কিছু পাওয়া যায় কিনা, এসব বলে যে কোনো কিছু করার ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আমি মনে করি এটাই করা হয়েছে। একই রকমভাবে এখানেও মব তৈরি করে অনেক ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। তো সমন্বয়ক সম্পর্কে উমামা যে আলাপ করছেন সেটা খুব ভুল হবে বলে আমার মনে হয় না। তিনি কিভাবে এটা করেছেন সেটা বললেন। তারপর আমি মূল জায়গাটায় আসবো যেখানে ছাত্র উপদেষ্টাদের প্রতি ভয়ঙ্কর অঙ্গুলি নির্দেশ আছে। এছাড়া তিনি 31 ডিসেম্বর যে ঘোষণাপত্রের কর্মসূচি ছিল সেটাও হঠাৎ জানানো হয়, তিনি জানতেন না। এসব নানান কারণে তার মধ্যে অসন্তোষ ছিল, বেরিয়ে আসতে চেয়েছেন। তারপর তাকে আবার রাখার চেষ্টা করা হয়েছিল। এখানে একটা প্রশ্ন কেউ করছেন, উমামা এতদিন কেন চুপ ছিলেন? কারণ উমামার এই কথাগুলো আমরা যদি খেয়াল করি, তিনি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই, মানে ফেব্রুয়ারিতে বেরিয়ে আসতে চেয়েছেন, দ্বিতীয় সপ্তাহেই তাকে আবার থাকার চেষ্টা করার কথা বলা হচ্ছিল। সো কেউ বলছেন তিনি যদি অনেক আগে বেরিয়ে এসে কথাগুলো বলতেন তাহলে অন্তত খানিকটা উপকার হতো। আমি মনে করি না লাভ খুব কিছু হতো, কিন্তু আমি ধারণা করি উমামা এই জিনিসটা খোলাসা করেননি। তিনি সম্ভবত আরও চেষ্টা করতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন যে প্ল্যাটফর্মটাকে উনি ঠিকঠাক জায়গায় আনতে পারেন কিনা। তিনি পেরে না উঠে শেষ পর্যন্ত বেরিয়ে এসছেন। ফলে এই অভিযোগ তাকে খানিকটা শুনতে হবে যে আপনি এতদিন কেন বলেননি। উমামার প্রতি অভিযোগ আছে তিনিও নাকি অনেক রকম ধান্দা করেছেন, তো তিনি সেটার জবাব দিয়েছেন। সেটা কেন তার প্রয়োজন নেই, আমি মনে করি সেটা ভ্যালিড এবং কেউ চাইলে সেই ব্যাপারে তথ্য প্রমাণ হাজির করতেই পারে বা তদন্ত হতে পারে। তিনি এই প্ল্যাটফর্মে বলছেন এরকম একটা বাক্য, ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে টিকতে পারবে না। এটা তার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল বলে তিনি মনে করেন। তারপরে এটা লিখছেন যে মানুষগুলো জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে, আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তারা যখন খুবই সস্তা কাজ করেন সেটা আসলে নেওয়া যায় না। সময় নষ্ট করেছেন, তার মানসিক চাপ হয়েছে, নানান কিছু। এরপর একটা জায়গায় উনি বলছেন আমাদের তো দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল, তাদের হয়তো স্বপ্ন ছিল চাঁদাবাজি করবে, আমাকে ডেকে এনে আপনি একটা টিস্যু পেপারের মতো ব্যবহার করবেন। এটা টিস্যু পেপার না তো।
একই কথা উনি বারবার বলছেন, ওনার ট্রমার কথা, যে রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য, কিন্তু এটা দিয়ে মানে জুলাই বিক্রির আলাপ আসছে, এটা দিয়ে তারা আবার টাকা বানাবে, এটা খুবই অদ্ভুত তার কাছে মনে হচ্ছে। তিনি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করেছেন যেগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে, টেন্ডার বাণিজ্য, তদবির বাণিজ্য, ডিসি নিয়োগ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এটার আগে ওনার ধারণা ছিল না। যে জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে বারবার যে রেগুলার বেসিসে হয়েছে, এটা হলো সবচেয়ে জরুরি কথা, তিনি এটা বলছেন। এবার সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি এবার বলতে চাই, সেটা হলো উনি দল গঠন প্রক্রিয়া, উনি দলেরও বিপক্ষে আছেন, দল গঠন প্রক্রিয়া নিয়ে তাকে জানানো হয়নি, কখন তাকে সিদ্ধান্ত ছিল এটা হবে না, কিন্তু এটা হলো। আচ্ছা, এবার আমি এই জায়গাটা পড়ছি। বৈষম্য যখন তিক্ত অভিজ্ঞতার কথা বলতে তিনি বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো সিদ্ধান্ত হেয়ার রোডে বসে ঠিক করা হতো, সেগুলোই বাস্তবায়ন করা হতো। এই জায়গাটা হলো সবচেয়ে জরুরি। আমি একটু পড়ি। তিনি একটা পর্যায়ে বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না। চাঁদাবাজির যে অভিযোগ আসতো এক একজনের বিরুদ্ধে, যে স্বজনপ্রীত টেল্টার দেওয়ার অভিযোগ আসতো, এগুলো খুব ভালো করে জানতাম। শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত, এরকম আরও অনেক জেলার কাহিনী আছে। এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। প্রাথমিকভাবে উমামা সেই সমন্বয়ক যখন হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন, তখন বলেছিলেন যেগুলো মূল বা শেকড় অনেক গভীরে। এবার কয়েকটা মন্তব্য একটু করে, এবং কেন আমি মনে করি যে ছাত্র উপদেষ্টাদেরও যোগসাজশেই এই ঘটনাগুলো ঘটেছে বা তাদের জ্ঞাতসারেই ঘটেছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরা খেয়াল করেছি চাঁদাবাজির ওই ঘটনা যখন সারা দেশে প্রচুর চাউর হয়ে গেল, যেটার ভিডিও আছে, এটা আর লুকানো যাচ্ছিল না, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি বাতিল করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় কমিটি বাদে। এটা খুবই অবিশ্বাস্য। মানে আমরা ধরে নিলাম যে একটা ইউনিটের একজন নেতা এটা করেছে, তাহলে সবগুলো কেন বাতিল করে দেওয়া হলো? কেন? আবার কেন্দ্রীয়টা রাখা হলো কেন? সব জায়গায় যদি অনিয়ম দুর্নীতি থাকে, তাহলে কেন্দ্রীয় কমিটির দায় সবার আগে। আমরা একটা সরকারের যখন ক্রমাগতভাবে ব্যর্থ হতে থাকে, তখন খুব স্পষ্টভাবে তার প্রধানকেই প্রধান দায় দেয়। সো প্রধান যে কমিটি, সেটাই প্রধানতম দায়ী, কিন্তু তারা তো এটা করেনি। কেন করেনি? আর যদি একটা দুটো পাঁচটা জায়গায় করে, তো সব কমিটি কেন ভেঙে দিতে হলো? উমামার অভিযোগের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটা, সেটা হচ্ছে এটা সিস্টেম্যাটিক, এটা একেবারে পরিকল্পিতভাবে অনেক বড় স্কেলে এটা হচ্ছে। এবং যখন তিনি বলছেন যে হেয়ার রোড হচ্ছে মন্ত্রীপাড়া, 3 ছাত্র উপদেষ্টাকে আমরা যৌক্তিকভাবে ইঙ্গিত হিসাবে ধরে নিতে পারি, তখন ছিল 3 জন, এখন 2 জন। সেখানেই বৈষম্য বিরোধীদের সব কাজ হতো। এখানে দুটো গুরুতর ইস্যু আছে। একটা হচ্ছে এনারা বলেন যে তারা কোনোভাবেই এই দলগুলোর সাথে, বৈষম্য বিরোধীদের সাথে ওভাবে জড়িত ছিলেন না, থাকেন না। তারা বৈষম্য বিরোধী মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম না হলেও, এটা মানে রাজনৈতিক দল না হলে এটা একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের সাথে তাদের সব যাবতীয় সিদ্ধান্ত ওই 3 ছাত্র উপদেষ্টা নিচ্ছেন, এটা খুব ভয়ঙ্কর। আমরা যোগ করে রাখবো, এখন যে 2 জন আছেন তারা এখনও এনসিপির সাথে কত রকমভাবে কানেক্টেড, তারা এটা এই দেশের বসবাসকারী মানুষজন, খোঁজখবর রাখা মানুষজন জানে। কিন্তু তারা যখন এই কাজগুলো ক্রমাগত করছেন, তারা এদের উপরে সব কিছু, যখন তাদের সিদ্ধান্তেই সব কিছু হচ্ছে, তারা কি করে বেড়াচ্ছেন, এবং তারা মন্ত্রী, তাদের এটা না জানার কি কোনো কারণ ছিল? বা আমি আরেক ধাপ এগিয়ে যাই, সরকার কি করছিল? সরকার এতগুলো গোয়েন্দা সংস্থা আছে, তারা কি প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট করে? তারা কি প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করেননি? সমন্বয়ক নাম ভাঙিয়ে কি করে বেড়াচ্ছে, এই কথা এই দেশের জনে জনে জানে। এই সব ধান্দাবাজির খবর বিভিন্ন জায়গায়, থানায় গিয়ে বসে থাকে সমন্বয়ক নাম দিয়ে, ছাত্র প্রতিনিধি নাম দিয়ে বসে থাকে, বসে নানা রকম কাজ করে, ওকে ধরো, তোকে ধরো, ওকে ছাড়ো, এই ডিল সেই ডিল, বদলি, টেন্ডারবাজি, সব জায়গায় তদবিরবাজি, এগুলো ওয়াইড স্প্রেড ছিল। সরকার কি করেছে? ডক্টর ইউনূস কি করেছেন? তিনি কেন প্রশ্রয় দিয়েছেন? এই প্রশ্ন আমরা করি। প্রশ্ন না করে জবাবটা হয়তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। তিনি মনে করেছেন, হয়তো তিনি বা তার সরকারের একটা অংশ মনে করেছে এদেরকে এসব করতে দিলে মাঠে তাদেরকে রাখা যাবে, তাতে ইনসেন্টিভ লাগবে, ফলে যখন তখন তাকে দিয়ে মব তৈরি করা যাবে, ওর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে, তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যাবে। এটা সরকারের মাঠের শক্তি হিসাবে কাজ করাবে, সম্ভবত হিসেব নিকেশ সেটা ছিল। উমামা ফাতেমা যখন এই অভিযোগ করলেন, এই অভিযোগের পর তো কথা ছিল এগুলো হবে না কিছু, আমরা জানি, কথা ছিল সরকার এটাকে খুব সিরিয়াসলি কগনিজেন্সে নেবেন, নিয়ে তার সাথে আলাপ করে আরও কিছু সুনির্দিষ্ট ঘটনা খুঁজে দেখার চেষ্টা করবেন। এবং আমাদের একটা দুদক আছে,
এইভাবে বলছি কারণ কিছুদিন আগে এনবিআর নিয়ে যখন ঝামেলা হচ্ছিল তখন এনবিআর উচ্চ পর্যায়ের কর্মকর্তার পেছনে তারা লেগেছিলেন। শেখ হাসিনার সময় যেমন দুদক লেলিয়ে দেওয়া হতো, আমি তখনই বলেছিলাম যে তাদের তো এমনিতেই এসব খোঁজ খবর করার কথা ছিল। বিরাট স্বাধীন দুর্দান্ত সব লোক নিয়ে নাকি দুদক তৈরি হয়েছে। যদি তাই হয়ে থাকে তারা তখন কেন স্পন্টেনিয়াসলি সেগুলো করেননি? নিশ্চিত আমি বিশ্বাস করি ওই প্রতিষ্ঠানে প্রচুর করাপ্ট লোকজন আছে, তো সেটা তো তাদের এমনিতেই করার কথা ছিল, কিন্তু সেটা না করে তারা আবার শেখ হাসিনার সময়ের মতো যখন তারা একটা আন্দোলনে গেলেন তখন সেটা করতে গেলেন। সো এই দুদকও ভালো কিছু করবে বলে মনে করি না। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস যখন করাপশনের অভিযোগে অপসারিত হন, দুদক তাকে যখন ডাকে, তার বিদেশ যাওয়া পর্যন্ত বন্ধ করে, তার পিছনে তদন্ত করে, তারা তো উপদেষ্টাকে তদন্তের আওতায় আনেননি। তদন্ত করা মানেই কেউ অপরাধী বলে ফেলা না। কিন্তু একজন এপিএস এর ক্ষমতা বা হ্যাডাম কোত্থেকে তৈরি হয় এটা দুদক জানে না, এটা সরকার জানে না। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে তদন্ত নেই কেন? কারণগুলো বুঝি। ওনারা ডক্টর ইউনূসকে চাকরি টাকরি দিয়েছেন, ওনার নিয়োগকর্তা, ছাত্ররা নিয়োগকর্তা। সো অ্যাজ এ হোল ছাত্রদেরকে যে কোনো কিছু করতে দাও। এই রকম ওয়াইড স্প্রেড চাঁদাবাজি, দখলবাজি স্টুডেন্টরা করেছে, সমন্বয়করা করেছে, এটা ডক্টর ইউনূস জানতেন না, সরকার জানতেন না, এটা হতেই পারে না। যদি না জেনে থাকেন এটা আরো ভয়ঙ্কর কথা। উনি তো তার সরকারেই নেই, উনি ক্ষমতায় নেই। আমরা খুবই খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছি এবং এই সরকারের অদক্ষতা অযোগ্যতা তো আছেই, এই সরকার শয়তানি আছে। এই শয়তানিগুলো যত বাড়তে থাকবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া মেজর প্রবলেম তৈরি করবে। খুব সতর্ক হওয়া দরকার আছে আমাদের। আমাদের এখন ঘুরে ফিরে একই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনের দিকে যাওয়া দরকার। ওনারা কি পারেন, কি করেন, কি করবেন, কি পারবেন আমাদের দেখা হয়ে গেছে, ঢের দেখা হয়ে গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রীর একটা মন্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে ভারত পাকিস্তানের উত্তেজনার প্রেক্ষাপটে। তিনি গতকালের আগের দিন গভীর রাতে একটা ভিডিও আপলোড করে বলেছিলেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে এবং এটার ভিত্তি হচ্ছে তাদের কাছে এই রিলেটেড গোয়েন্দা তথ্য আছে। এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন কিন্তু 36 ঘন্টা পার হয়নি, 24 ঘন্টা পার হয়েছে, কিন্তু 36 ঘন্টা পার হয়নি। অন্তত আমি জানি না এর মধ্যে আক্রমণ হয়েছে কিনা। আমি যখন ভিডিওটা আপলোড করে রাখছি তখন পর্যন্ত, রাতের বেলা, তখন পর্যন্ত অন্তত সেরকম কিছু হয়নি এবং সেরকম কিছু হবে বলেও আমার ঠিক মনে হয় না। তাহলে পাকিস্তানের তথ্যমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য কেন করছেন? তারও আগে কথাটা হচ্ছে, এ ধরনের মন্তব্য করার মতো যথেষ্ট ডেটা বা গোয়েন্দা তথ্যটি তাদের পক্ষে পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে খুবই সম্ভব। পাকিস্তানের নিজে ভূনজরদারির স্যাটেলাইট আছে। আমি আগে একদিন আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ একটা টেলিকম স্যাটেলাইট কিনে আকাশে পাঠিয়ে শেখ হাসিনার সময় যে ফালতু ফুটানি দেখিয়েছিল, সেই তুলনায় পাকিস্তান এসব প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে আছে। তাদের বহু আগে থেকে টেলিকম স্যাটেলাইট তো আছেই, তার চাইতে অনেক বেশি টেকনোলজিক্যালি অনেক বেশি জটিল রিমোট সেন্সিং স্যাটেলাইট, যেটা দূর থেকে পৃথিবীকে অবজার্ভ করা যায়, সেই স্যাটেলাইট তারা নিজে বানিয়েছে এবং সেটা চায়নার রকেট দিয়ে অরবিটে পাঠিয়েছে। চায়না নিজের, পাকিস্তানের নিজের এমন স্যাটেলাইট আছে যেটার মাধ্যমে সে ভারতের এই যে সামরিক প্রস্তুতি সেটার খোঁজ খবর নিতে পারে। তার চাইতেও জরুরি কথা, চায়নার সাথে তার যে ধরনের পার্টনারশিপ আছে, চায়নার তো অতি সেন্সিটিভ গোয়েন্দা স্যাটেলাইট আছে, ফলে তার পক্ষে তথ্য পাওয়া আসলে কোনো ব্যাপার না। সুতরাং তারা ভারতের যে আক্রমণ যদি তারা করে সেটা ছোটোখাটো এয়ার স্ট্রাইক, সো কল্ড সার্জিক্যাল স্ট্রাইক বা অন্য কোনো ধরনের স্থলেও যদি কিছু ভারী হামলা করার সম্ভাবনা থাকে, তো সেগুলোর মুভমেন্ট এগুলো খুব ইজিলি এখন দেখা যায়। আমরা নিশ্চয়ই জানি যে প্রতিটা দিন সেই ঘটনা, কাশ্মীরে যে পেহেলগাঁও যে ঘটনা ঘটলো তারপর থেকে প্রতিটা দিন বর্ডারে স্মল আর্মস মানে অ্যাসল্ট রাইফেলের গোলাগুলি চলছে, গুলিপাল্টা গুলি চলছে। সুতরাং ওটা আছে, এটা খুব অভাবনীয় ব্যাপার না। মাঝে মাঝেই এই সীমান্তে এই ঘটনাগুলো ঘটে দুই বাহিনীর মধ্যে, কিন্তু ভারী কিছু এবং আক্রমণ হবে এই ধরনের একটা কথা বেশ কনফিডেন্টলি, আপনারা যদি তথ্যমন্ত্রীর বক্তব্যটা শোনেন দেখবেন তার বডি ল্যাঙ্গুয়েজে, তার ভয়েসের ইনফ্লেকশনে খুবই কনফিডেন্ট একটা ভাব আছে যে তিনি অনেকটাই নিশ্চিত তিনি করতে পারে বলছেন, কিন্তু তার টোনের মধ্যে এটা আছে। ভারতে আমরা এই জায়গায় আসবো যে আদতে শেষ পর্যন্ত এটা হবে কি না।
কিন্তু ভারতে দেখলাম দুর্দান্ত উত্তেজনা তৈরি হয়েছে এবং ভারতের একজন মানুষের আচরণ আমাকে খুব অবাক করেছে। তাতে বোঝা যায় যে এই উত্তেজনাটা কোন পর্যায়ে গেছে। আমি ধারণা করি আপনারা অনেকেই কারণ থাপারকে চেনেন, দ্য ওয়্যারের হয়ে তিনি অনেক ইন্টারভিউ নেন, খুবই গুরুত্বপূর্ণ লোকজনের ইন্টারভিউ নেন। এবং আমি কারণ থাপারকে পছন্দ করি কারণ ভারতের এই একেবারে প্রায় ডুবে যাওয়া মিডিয়ার মধ্যে এই ভদ্রলোক এখনও সেন্সিবলি কথা বলেন, সেন্সিবলি ইন্টারভিউ নেন এবং সব রকম মতামতের মানুষকে নিয়ে আসার চেষ্টা করেন। আমি একটু অফ টপিক হলেও বলে রাখি, 5 আগস্টের পর থেকে কারণ থাপার বাংলাদেশের কয়েকজনকে নিয়ে অত্যন্ত সেন্সিবলি প্রশ্ন করে বাংলাদেশের সত্যিকার অবস্থা বের করে আনার চেষ্টা করেছেন, একটা ট্রু জার্নালিজম যেমন হওয়ার কথা। আমি অবাক হলাম কারণ থাপার ভারত পাকিস্তান ইস্যুতে দুজন পাকিস্তানের ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে। একজন হচ্ছে নাজাম শেঠি, তিনি পাকিস্তানের বিখ্যাত সম্পাদক এবং তিনি পাঞ্জাবের কেয়ারটেকারের প্রধানও ছিলেন। এবং আরেকজন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আই গট হিজ নেম, ইমরান খানের সময় ছিলেন পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। তিনি এখন একটা ইউনিভার্সিটির হেড, মানে ভিসি হিসাবে আছেন সম্ভবত। কারণ থাপারের মতো মানুষ খুবই ইনটলারেন্ট হয়ে উঠছেন এবং আমি অবাক হই, প্রশ্ন করার চাইতে র্যাদার তিনি মনে হয় ভারতীয় হয়ে ডিবেট বলা মনে হয় ঠিক না পুরোপুরি, ঝগড়া করছেন এই পাকিস্তানিদের সাথে। তাতে আমি একটা জিনিস বুঝি যে ভারতে এই হামলাটা নিয়ে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে কারণ থাপারের মতো মানুষ, তিনি একজন প্রফেশনাল সাংবাদিক হলো দিনের শেষে ভারতীয় এবং এই উত্তেজনা তাকেও স্পর্শ করেছে। যাই হোক, যেটা বলছিলাম এই ইন্টারভিউগুলোর কথা একটা বিশেষ কারণে আনছি, কারণ পাকিস্তানের এক্স সিকিউরিটি অ্যাডভাইজার এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। সেটা বলার জন্য সেটা একটু পরে বলছি, তার আগে মোদি কি করলেন সেটা একটু শুনি, সেটার সাথে এটা রিলেটেড। আমরা খেয়াল করেছি মোদি সিরিজ অফ বৈঠক করছেন, তিনি রাজনীতিবিদদের সাথে করছেন, তিনি সরকারের লোকজনের সাথে করছেন, বাহিনীদের সাথে করছেন, বাহিনী প্রধানদের সাথে করছেন, নিরাপত্তা উপদেষ্টাদের সাথে করছেন, তার সরকারের মন্ত্রীদের সাথে করছেন। এবং একটা পর্যায়ে আমাদের সামনে একটা নিউজ আসে যে জনাব মোদি পাকিস্তানে স্ট্রাইক বা হামলা করার সক্ষমতা বা দায়িত্ব সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সব কিছু দায়িত্ব সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন। মানে সেনাবাহিনী তার সুবিধা মতো ডিসাইড করতে পারবে কখন, কিভাবে, কতটুকু হামলা তারা পাকিস্তানে করবে, এই ব্যাপারে যেহেতু তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে কারো বা অনেকেরই মনে হচ্ছিল এটা একটা হামলার একদম প্রিলোড, হামলা করতে তারা প্রস্তুত হয়ে গেছেন, এরকম একটা আলাপ কেউ কেউ করছিলেন। কিন্তু যে বললাম পাকিস্তানের ইমরান খানের সিকিউরিটি অ্যাডভাইজার কারণ থাপারের সাথে ইন্টারভিউতে রাদার ইন্টারেস্টিংলি বলছেন এটা আসলে ভারত হামলা থেকে পিছিয়ে আসছে তার একটা প্রমাণ। কারণ তার ভাষ্য মতে, আমার কাছে খুবই লজিক্যাল মনে হয়েছে, তার ভাষ্য মতে মোদি যখন সিদ্ধান্তটা নিজের কাছে রাখবেন তখন যেটা দাঁড়াবে, উনি যদি সিদ্ধান্তটা না নেন সেটা তার ব্র্যান্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। কিন্তু তিনি সিদ্ধান্তটা যখন মিলিটারিকে দিয়ে দেন, মিলিটারি যদি সেই সিদ্ধান্ত না নেয় সেটাতে তার সমালোচনা হতে পারে, কিন্তু মিলিটারি চিফ তো আর ভোট করতে যাচ্ছেন না, মিলিটারির অন্য জেনারেলরা বা অন্যান্য বাহিনীগুলো জেনারেলরা তো গিয়ে নির্বাচন করতে যাচ্ছে না, ভোটে যাচ্ছে না, সুতরাং তাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা নেই। এবং সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এক্স ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের ভাষ্য মতে এটা আদতে মোদি হামলা থেকে পিছিয়ে আসার জন্যই করেছেন। একই সাথে তাহলে আসলে এই প্রশ্ন ওঠে যে ভারত হামলা করতে পারে এরকম একটা তথ্য তাহলে আবার তথ্যমন্ত্রী কেন দিচ্ছেন? এর মধ্যে একটা খেলা থাকতে পারে বলে আমার ধারণা। মানে ভারত যদি এই ব্যাপারে, পাকিস্তান যদি এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় যে ভারত আসলে হামলা করছে না, করবে না, তাহলে এই ধরনের একটা আলটিমেটাম দেয়া যাতে ভারতের উপর আবারও হামলার চাপ তৈরি হয়, ভারতের উপর হামলার চাপ তৈরি হয়, সেটা তারা ছোটোখাটো একটা হামলা ভারতকে দিয়ে করানোরও প্রভোগ করার চেষ্টা। সেই কারণে, কারণ আপনি যখন জানেন কেউ এটা করবে না তখন এই ধরনের চাপ দেওয়া তো আসলে খুব রিস্কি বিজনেস না, সেটা একটা হতে পারে। আবার একই সাথে এটাও সত্য, ভারত হামলা করুক না করুক, ভারত ওখানে মুভমেন্ট তাদের রয়েছে। কারণ হলো আমরা এর মধ্যে পাকিস্তানের বরাত দিক থেকে একটা তথ্য পেয়েছি যে ভারতের 4টা রাফাল ফাইটারকে পাকিস্তান এয়ারফোর্স তারা তাড়িয়ে দিয়েছে, তারা সীমান্তের কাছাকাছি অঞ্চলে ছিল বলে বলছে।
ভারত তার প্রস্তুতি রাখবে, সে তার প্রস্তুতি চেষ্টা করবে। একটা ড্রোন ভূপাতিত করার নিউজ আমরা পেয়েছি, এবং শুধু সেটা না, নানান রকম খবর। আমি পালকি শর্মার একটা ইয়েতে দেখছি যে তিনি দাবি করছেন টার্কি প্লেন ভরে ভরে অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তানে, যদিও নিউট্রাল সূত্রের খবর হচ্ছে এরকম, এটা পালকি নিজেও বলছেন। সেটা হলো একটা C-130, মানে টার্কি বলছে যেটা, তাদের একটা C-130 পরিবহন বিমান, সেটা রিফুয়েলিংয়ের জন্য এসেছিল, অথচ ভারতে তার প্রোগ্রামেই বলছেন 4টা-5টা নাকি এসছে এবং অস্ত্র ভরে নিয়ে চলে এসছে, এবং টার্কির বিরুদ্ধে প্রচণ্ড তুর্কিয়ে, আমাকে কেউ একজন আগে একদিন টার্কি বলার পর ধরিয়ে দিয়েছিলেন, এটা সত্য, এই দেশটার নাম এখন তুর্কিয়ে হয়ে গেছে। তো যাই হোক, তুর্কিয়ে পাকিস্তানের পক্ষে থাকবে, পাকিস্তানের পক্ষে চলে আসছে, এই ধরনের আলাপ হচ্ছে। তো সব কিছু মিলে এদিকের একটা ঘটনার ঘন ঘটার মতন মনে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই 36 ঘন্টার যে টাইমের কথা বলা হচ্ছে, বা তারপরও আরও সময় যদি যায়, ভারত কি পাকিস্তানে আক্রমণ করবে? সেই প্রথম দিন যে আলোচনাটা করেছিলাম, আজকে এই ডেভেলপমেন্টের পর কি আমরা সেটা বলতে পারি? আমি এখনও মনে করি ভারত পাকিস্তানে সো-কল্ড সার্জিক্যাল স্ট্রাইক ধরনের আক্রমণ করার ওইটুকু করার সম্ভাবনাও বেশ কম। এখানে একটা যুদ্ধ যদি পরিস্থিতি তৈরি হয়, এখানে হু নোজ চায়না এখানে কতটুকু ইনভলভ হতে হবে, বিশেষ করে পাকিস্তানের মিলিটারি হার্ডওয়্যারের মূল সাপ্লায়ার চায়না, সুতরাং চায়নাকে এই সব সাপ্লাই করে যেতে হবে, এবং চায়না যদি যুদ্ধের মধ্যে সব সাপ্লাই করে, আমেরিকা ইন্ডিয়াকে সাপোর্ট করবে কিনা এই প্রশ্ন আসবে, বা চায়না ইনভলভ হওয়া দেখে আমেরিকা ইন্ডিয়াকে সমর্থন করার একটা প্রবণতা তৈরি হতে পারে। ইন্ডিয়া তার সাথে একটা অলরেডি মিলিটারি অ্যালায়েন্সে আছে, কোয়াডে, এর বাইরেও তাদের প্রচুর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, এবং বিশেষ করে আমেরিকা ইন্ডিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে চায়, প্রকাশ্যেই বলেছে, এবং ইন্ডিয়া একটা এমার্জিং অস্ত্রের বায়ার। সুতরাং যেহেতু তার নিজের ডোমেস্টিক অস্ত্র প্রোডাকশনের অবস্থা ভালো কিছু না, তারা নিজেরা কিছু কিছু ক্ষেত্রে ট্রাই করেছে এবং এগুলো খুব বেশি সাকসেসফুল হয়ে ওঠেনি, ফলে আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাইবে। তো একটা যুদ্ধ বেঁধে গেলে এটা আমেরিকার জন্য ভালো, এবং আমেরিকা এখানে ভারতকে অস্ত্র নিয়ে এসে বিক্রি করে সাহায্য করার সমূহ সম্ভাবনা আছে। সো এটা বেশ এসকালেটেড হতে পারে, এটা দুই দেশই নিশ্চয়ই জানে, এবং সেটা যদি জেনে থাকে তাহলে তাদের পক্ষে, তাদের দিক থেকে এই যুদ্ধে জড়ানোর কথা না, আমি প্রথম দিনও তাই বলেছি। এবং যদি করেও, সেই বালাকোট হামলার সময় যেটা হয়েছিল, আমি মনে করি, আমি বিশ্বাস করি, দ্যাট ওয়াজ মাই ইন্টারপ্রিটেশন অন দ্যাট ভিডিও, আপনারা যারা দেখেছেন, সেটা হলো ভারত চাইলে পাকিস্তানের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে অ্যাটাক করতে পারতো, বেটার ফাইটার নিয়ে যেতে পারতো, কিন্তু না, ভারত আসলে মোটামুটি জনবিরল জায়গায় গাছ টাছের ওখানে গিয়ে বমিং করে এসছে, MiG-21 নিয়ে গেছে, যদিও তার হাতে MiG-29 Su-30 তখনও ফুললি অপারেশনাল ছিল। ওই রকমই কিছু একটা হলেও হতে পারে। কিন্তু ওই যে সমস্যা যেটা দাঁড়িয়েছে, আসলে বিজেপির রাজনীতি, বিজেপি একটা ফ্যাসিস্ট দল আমি মনে করি, কোনো একদিন সময় নিয়ে ধরে ধরে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলিয়ে দেখাবো, কিন্তু ফ্যাসিস্টদের কতগুলো বিষয় থাকে, একটা থ্রেট হাজির করতে হয় তাদের ন্যারেটিভের জন্য, পাকিস্তান মুসলিমস থ্রেট আছে, এবং সেই শ্রেষ্ঠত্ববাদ, তাদের হিন্দুত্ববাদীরা তারা শ্রেষ্ঠ, এবং সেই শ্রেষ্ঠ জাতিকে হুমকিগুলোর বিরুদ্ধে বিজয়ী করে তুলবে একজন পাওয়ারফুল লিডার, নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর এই ব্র্যান্ডিং তারা দীর্ঘদিন ধরে তৈরি করেছে। এখন পাকিস্তানকে ব্লেম করে, একটা কথা মনে রাখতে হবে, পাকিস্তানের মানে যে 3 জন মানুষের কথা বলা হচ্ছে হামলা করেছে, তাদের মধ্যে 2 জন পাকিস্তানি, এবং পাকিস্তান থেকে এসে কাজটা করেছে বলছে। সো পাকিস্তানকে যখন এইভাবে ব্লেম করা হয়, তখন তো আসলে এক ধরনের সামরিক ব্যবস্থা নেওয়ার জরুরত তৈরি হয়, কিন্তু না নিলে আবার প্রবলেম। আবার পাকিস্তানকে ব্লেম করতে পারলে তার যে পলিটিক্যাল ল্যাভারেজ পাওয়া যায়, সেটা তো সে নিতে চাইলো। সো ওই একটা চাপের জায়গা আছে, এটা অলরেডি যেহেতু বলে ফেলেছে, কোনো তদন্ত না। পাকিস্তান রিপিটেডলি বলেছে, তোমার কাছে যদি নিউট্রাল সোর্সের জিনিস থাকে তুমি দাও, আমরা দেখি, নিউট্রাল ইনভেস্টিগেটরদেরকে দাও। আমি দেখেছি পাকিস্তান এই কথাটা রিপিটেডলি বলেছে, জাতিসংঘ হোক, বোর্ড হোক, নিউট্রাল ইনভেস্টিগেটরের কাছে তোমার দেওয়া তথ্য দাও, ভেরিফাই করুক, তারপর কথা হোক, তারপর যদি সমস্যা হয় দেন উইল টেক স্টেপস। ভারত এটা করছে না, কারণ এই সন্দেহ তো আসলে গোড়াতেই আছে, এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, ভারত এটা নিজেই তার স্বার্থে করেছে। বটম লাইন, আমি মনে করি না মানে স্মল স্কেলেও যুদ্ধ টাইপের কিছু হবে। 2-1বার গিয়ে ভারত পাকিস্তানে বোমা ফেলতে পারে, পাকিস্তান ভারতে এসে বোমা ফেলতে পারে, খুব অল্প, দুই পক্ষেরই লাভ। পাকিস্তানের মিলিটারি আবারও তাদের কিছু সমালোচনা হচ্ছিল রিসেন্ট টাইমসে, তারা তাদের সেই প্রেস্টিজ রিগেইন করতে পারবে, আর ভারতের জন্য তো বিরাট লাভ।
কিছু মুসলিম এসে হিন্দুদেরকে হত্যা করছে, তার ধর্ম জিজ্ঞেস করে করে। হিন্দুত্ববাদী রাজনীতির জন্য তো অসাধারণ ব্যাপার। সামনে অনেকগুলো বিধানসভা নির্বাচন আছে, দুর্দান্তভাবে ভারত সেটা ব্যবহার করতে পারবে।